প্রিয় দর্শক, অনেক স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিচ সংলাপে। শাহিনা ওয়াহিদ আছি আপনাদের সাথে আজকে আমাদের নিয়মিত আয়োজনে। আপনাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো রপ্তানিতে করোনার দ্বিতীয় ঢেউ কী ধরনের প্রভাব ফেলেছে, কি হতে পারে, কি হতে যাচ্ছে, সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। আমাদের মাঝে এরই মধ্যে চলে এসেছেন সম্মানিত অতিথি। আছেন সাথে মোহাম্মদ হাতেম, উনি প্রথম সহসভাপতি বিকেএমইএ। সাথে আছেন ওয়াজেদ হাসান শাহ, উনি অর্থনীতিবিদ, এবং সাথে আছেন রেফায়েতুল্লাহ, উনি সিনিয়র রিপোর্টার ডেইলি স্টার থেকে। অনেক স্বাগত জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমরা আলোচনায় যাব, কথা বলবো রপ্তানি নিয়ে এবং করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে। তার আগে আজকের দিনে একটি প্রতিবেদন দেখে আসছি। জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা আংটারের বিনিয়োগ প্রতিবেদন 2020-এর পূর্বাভাস ছিল গত বছরের তুলনায় এবছর বিশ্বব্যাপী বিনিয়োগ কমবে অন্তত 40%। 4 মাস আগের দেয়া এই প্রতিবেদনের সত্যতা অনেকটাই মিলে যায় সংস্থাটির হালনাগাদ প্রতিবেদনেও। অক্টোবরের শেষ সপ্তাহে প্রকাশিত এই প্রতিবেদনে দেখা যায় চলতি বছরের প্রথমার্ধে বৈশ্বিক বিদেশি বিনিয়োগ গত বছরের একই সময়ের তুলনায় 49% কমেছে, যার ধাক্কা পড়েছে বাংলাদেশেও। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে চলতি অর্থবছরের প্রথম 3 মাসে নিট এফডিআই এসেছে $6,80,00,000, যা আগের বছর একই সময়ে ছিল $17,00,00,000। অর্থাৎ নিট বিনিয়োগ কমেছে প্রায় 60%। শুধুমাত্র করোনার কারণে যেটা আমাদের কমেছে তা নয়, গত বছর করোনার আগের বছরটাও আমাদের ঋণাত্মক প্রবৃদ্ধি ছিল। চায়না থেকে অনেক বিনিয়োগ বের হয়ে আসছে, সেই সুযোগটা আমরা কতখানি নিতে পারবো আমরা জানি না। এখন পর্যন্ত আমাদের এখানে তাদের একজনও আসেনি। বাংলাদেশ গভর্নমেন্ট অনেক ইনসেন্টিভ, অনেক রকম সুযোগ সুবিধা দিচ্ছে ফরেন ইনভেস্টরদেরকে, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে চায়নার থেকে ইনভেস্টমেন্ট যাচ্ছে, কিন্তু ওটা যাচ্ছে আপনার ভিয়েতনামে, ফিলিপিন্সে, কম্বোডিয়ায়, মিয়ানমারে, কিন্তু বাংলাদেশে আসছে না। আংটারের হিসাবে উন্নত দেশগুলোয় বিনিয়োগ এই সময়ে সবচেয়ে বেশি কমেছে, আগের বছরের একই সময়ের তুলনায় যা 75% কম। বিপরীতে উন্নয়নশীল দেশগুলোয় বিদেশি বিনিয়োগ কমেছে 16%। অর্থনীতি বিশ্লেষক ও উদ্যোক্তারা বলছেন কেবল করোনা নয়, এজন্য দায়ী বিনিয়োগ পরিবেশকে বিশ্বমানে উন্নীত করতে না পারা। সামগ্রিকভাবে বলতেই হবে যে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ভালো নয়। বিনিয়োগ পরিবেশ এবং বাংলাদেশের ভাবমূর্তি আরো অনেক উন্নয়ন করতে হবে যদি আমরা বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আনতে চাই। এক্সিস্টিং ইনভেস্টররাই হলো আলটিমেটলি বাংলাদেশের অ্যাম্বাসেডর ফর অ্যাট্রাক্টিং ইনভেস্টমেন্ট ইনটু বাংলাদেশ, অ্যান্ড দ্য ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট বাংলাদেশে কেউ বিনিয়োগ করার আগে ওনাদের সাথে কথা বলে। তো আমরা আশা করবো যে এখানে যাতে সরকার একটু, যারা অলরেডি এক্সিস্টিং ইনভেস্টর আছে এদের দিকে যাতে একটু বিশেষ মনোযোগ দেয়। বিদায়ী অর্থ বছরে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বা নিট এফডিআই এসেছিল $237 কোটি। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, জুলাই থেকে রপ্তানি আয়ে গতি থাকলেও 3 মাস শেষে এসে দেখা গেছে যে ফের কমে গেছে আসলে রপ্তানি, এবং তার সাথে সাথে রপ্তানিকারকরা বলেছেন মূলত প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক যেটা আমাদের জন্য, সেটার রপ্তানি গত অক্টোবরে দেখা গেছে কিছুটা কমে যাওয়ায় তা পুরো রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। আমরা এই নিয়ে আলোচনা করব। শুরু করতে চাচ্ছি রেফায়েতুল্লাহ আপনার সাথে, উনি আছেন সিনিয়র রিপোর্টার ডেইলি স্টার থেকে। আমাদের সাথে একটু জানতে চাবো কি মনে হচ্ছে রপ্তানি আসলে কেন এভাবে কমে যাচ্ছে বা কমে গেছে? ধন্যবাদ আপনাকে। আপনাদের যে রিপোর্ট দেখিয়েছেন সেইটার সূত্র ধরেই কথা বলতে চাই। দেখুন, এই যে করোনা এফেক্ট যেটা বাংলাদেশ বা সারা পৃথিবীতে যেটা এসছে, এটা কিন্তু আনপ্রেসিডেন্টেড। এটা কেউ আমরা জানি না এটা হবে, এই ধরনের কোনো পূর্বাভাস নেই। কবে শেষ হবে সেই ধরনেরও কোনো পূর্বাভাস ছিল না, যদিও এখন অনেকটা আমরা ধরে নিচ্ছে যে ভ্যাকসিন আসতে পারে। এই সিচুয়েশনে আমাদেরকে ধরে নিতে হবে যে নর্মাল কোনো কিছু কাজ করবে না। এই বছরটা হলো আমাদের বেঁচে থাকার বছর, এটাকে আমাদের ধরে নিয়ে কাজ করতে হবে। এটা গেল। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি যেটা বললেন যে করোনার দ্বিতীয় ঢেউ আমাদেরকে মোকাবেলা করতে হবে। হ্যাঁ, এটা তো আমাদেরকে মোকাবেলা করতে হবেই। কারণ হচ্ছে যে একটা তো গেল যে আমরা প্রস্তুত ছিলাম না জুলাই, এপ্রিল, মে, জুন, জুলাই পর্যন্ত, কিন্তু তারপরে আমরা একটু প্রস্তুতি নিয়েছি, আমাদের এক্সপোর্ট কিন্তু বেড়েছে, বিশেষ করে গার্মেন্ট আমরা রিকভার করা শুরু করেছিলাম। কিন্তু দেখুন, দ্বিতীয় ঢেউ যেটা, আমরা যদি কতগুলো উদাহরণ দিই, যেমন স্পেনে কত একটা না দুটা শহর লকডাউন করা হয়েছে। নিউ ইয়র্ক আবার প্ল্যান করছে যে কিভাবে কি করা যায়, যেখানে আমাদের মূল এক্সপোর্টটা হয়
সেখানে আমাদের এখানে মানে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। কিন্তু সেই মুহূর্তে আমি মনে করি যে আমাদের আমাদের এক্সপোর্ট যেটা হচ্ছে সেটা ধরে রাখতে হবে, ধরে রাখার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেইটাকে অব্যাহত রাখতে হবে। যেমন আমি এক্সাম্পল হিসেবে উল্লেখ করতে পারি, যদি সংক্ষেপে বললে, গত পরশুদিন আমরা একটা মিটিং করেছিলাম, সেটা আয়োজন করেছিল হলো ঢাকা চেম্বার প্রেসিডেন্টের ইন্টারভিউ দেখলাম আপনাদের। ওনারা ওইখানে বলেছেন যে সেকেন্ড স্টিমুলাস প্যাকেজ যাতে চালু করা হয়, যাতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করা যায়, এবং সেটা ডিসবার্সমেন্ট যে সিস্টেম সেটা হয়তো চেঞ্জ হতে পারে, যাতে সবাই এটা পায়, ছোট বড় মাঝারি মাইক্রো স্মল এন্টারপ্রাইজ গুলো যেগুলো বেশি এফেক্টেড হয়েছে। আমাদের গার্মেন্ট এক্সপোর্ট জুলাই অক্টোবর পিরিয়ডে 1.20 ডিক্লাইন করেছে। গত বছর একই সময়ের তুলনায় আমরা $10.45 বিলিয়ন এক্সপোর্ট করেছি এই সময়ে। আমি মনে করি যে এই যে আমাদের এক্সপোর্ট কিন্তু আরো কম হতে পারত, আরো কম হতে পারত। সেক্ষেত্রে কিন্তু আমাদের যারা গার্মেন্ট এক্সপোর্টার, যারা ম্যানুফ্যাকচারার, তারা কিন্তু ভালো পারফর্ম করেছে। আমি বলবো যে এখানে সরকারের স্টিমুলাস প্যাকেজ যেটা দিয়েছে, এটা ইট ওয়ার্ক সিগনিফিকেন্টলি, যে এটাকে তারা একটু হেল্প হয়েছে, শ্রমিকদের বেতন ভাতা দেওয়া হয়েছে এই সময়টাতে, এটা ওনাদের দরকার ছিল। আর আপনার মেজর যেসব মার্কেট আছে, যে ইউএসএ, কানাডা, তারপর ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপের দেশগুলো, এই তিনটা দেশ হলো আমাদের মেজর এক্সপোর্ট ডেস্টিনেশন। নিয়ার অ্যাবাউট 80% আমাদের এই সব মার্কেটে এক্সপোর্ট হয়। সেখানে শীতের সময় যেহেতু করোনার প্রকোপ বাড়ে, আমাদের এক্সপোর্ট একটু স্লো হতে পারে সামনে। বাট আমি এখানে একটা কথা বলে রাখি, বাংলাদেশ ইজ এ লাকি কান্ট্রি। আপনি এটা আমরা বারবার আমাদের ম্যানুফ্যাকচারাররা এটা প্রমাণ করেছে, যে 2007 এবং 2008 যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা দিয়েছিল, এটাকে বলা হয় যে দ্য মোস্ট মানে ডেঞ্জারাস ক্রাইসিস ইন দ্য হিউম্যান হিস্ট্রি, ইন দ্য ইকোনমিক ক্রাইসিস। তখনও কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল। হ্যাঁ, এবং এখন যেটা সেকেন্ড ওয়েভ যেটা হয়েছে সেটাও কিন্তু পার হবে। সেক্ষেত্রে আমরা লাকি ইন এ সেন্স, হাতিম ভাই এটা ভালো বলতে পারবে, আমরা কিন্তু খুব হাই এন্ডের প্রোডাক্ট তৈরি করি না, আমরা তৈরি করি বেসিক প্লাস হলো। আমরা ফিরে আসছি আপনার সাথে একই আলোচনায়। ওয়াজিদ হাসান শাহ, একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন কেমন দেখছেন এরকম একটা পরিস্থিতিতে, যেহেতু সেকেন্ড ওয়েভ নিয়ে আমরা চিন্তা করছি, একটু জানাবেন যে এই মুহূর্তে অবস্থা কেমন আছে? আমাদের দেশের অর্থনীতির যেটা অন্যতম উল্লেখযোগ্য বিষয়, সেটা হলো আমাদের এক্সপোর্ট যদিও ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু এক্সপোর্ট আমাদের জিডিপির কিন্তু 10%ও না এই মুহূর্তে। এবং আমাদের ইন্টারনাল মার্কেট যেহেতু ছোট একটা দেশে আমরা অনেকজন মানুষ, 16-17, কেউ বলেন 18 কোটি মানুষ, আমাদের যে সুবিধাটা, আমাদের ডোমেস্টিক ডিমান্ড, ডোমেস্টিক কনজাম্পশন, দ্যাট অ্যাকাউন্টস ফর আ লার্জ প্রপোর্শন অফ জিডিপি। সো ওই অর্থে আমাদের যেহেতু মানুষের খাওয়া দাওয়া এই সবকিছুই কন্টিনিউ করছে, আমাদের কিন্তু মানে অর্থনীতির অবস্থা অতটা দুর্বল অবশ্যই হয়নি পৃথিবীর অনেক দেশের তুলনায়। আমাদের দেশে সেই তুলনায় অনেক দেশের তুলনায় কিন্তু এরকম সেকেন্ড ওয়েভও আসেনি, আমাদের কোনো ওরকম লকডাউনও হয়নি, লকডাউনের মধ্যেও কিন্তু অনেক কাজ হয়েছে, এটাই বাস্তবতা। সুতরাং উই আর নট দ্যাট ব্যাডলি এফেক্টেড ইয়েট। এবং আমাদের গ্রোথ স্ট্যাটিস্টিক্স বলছে যে, সরকার যেটা বলছে যে আমাদের অর্থনীতির প্রবৃদ্ধি কিন্তু আমরা যেরকম আশা করছিলাম 8%, সেটা না হলেও যথেষ্ট শক্তিশালী আছে, এবং আমরা আশা করছি শক্তিশালী থাকবে। তবে বাস্তবতা হলো আমাদের মেইন যে এক্সপোর্ট মার্কেট, ইউএসএ, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো, সেখানে যেহেতু সেকেন্ড রাউন্ড অফ লকডাউন শুরু হয়েছে, সেকেন্ড বা থার্ড রাউন্ড ওয়েভ যদি বলতে চান, যেটাই বলতে চান আপনি, এবং ইউএসএ তে কিন্তু প্রতিদিন দেখা যাচ্ছে নতুন নতুন রেকর্ড হচ্ছে করোনা ভাইরাস কেসের। দ্যাট ইজ অ্যান অ্যালার্মিং সাইন ফর আস, বিকজ দোজ আর our export markets. Our export markets will determine how many RMG factories, knitwear factories are running and how much we can export. Exports also determine যে আমাদের ইম্পোর্ট কতটা, কারণ আমাদের কিন্তু তুলা আমদানি করতে হয় এইসব, যেহেতু RMG আমাদের মেইন এক্সপোর্ট বাস্কেট, 80% প্লাস আপ টু 84% আমাদের এক্সপোর্টের। সুতরাং সেই অর্থে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যে আমাদের কিন্তু আরেকটা ধাক্কা লাগতে পারে আমাদের এক্সপোর্ট সেক্টরে। তবে পাশাপাশি এটাও বলতে হবে আমাদের রেমিটেন্স যেহেতু খুব স্ট্রং আছে এবং সব রেকর্ড ভঙ্গ করেছে গত 4-5 মাসে,
আমাদের 3 মাস কিন্তু 2 বিলিয়ন এক্সিড করেছে, এন্ড উই আর অন ট্র্যাক ফর আ রেকর্ড ইয়ার ইন টার্মস অফ রেমিটেন্সেস, যদি আমরা লোক পাঠাতে পারছি না। সুতরাং আমাদের ফরেন রিজার্ভ স্ট্রং আছে, হুইচ ইজ এ গুড সাইন ফর আওয়ার ইকোনমি। জি, ধন্যবাদ। কথা বলবো মোহাম্মদ হাতেম আপনার সাথে। একটু আমাদেরকে জানাবেন যে ওনারা দুজন যে বক্তব্য দিলেন ওইটার প্রেক্ষিতে একটু বলবেন যে আসলে কি অবস্থায় মনে হচ্ছে রপ্তানি, এবং এই দ্বিতীয় ওয়েভ যেটা এটা আসলে আসলে কি ধরনের আমাদের প্রিকশন নেওয়া যেতে পারে। ধন্যবাদ। আমি অনেকটা আমার কথাগুলি পূর্বের দুইজন বক্তা, বিশেষ করে এফআত যে কথাগুলি বলেছে, আমাদের মানে রপ্তানি সংক্রান্ত বিষয়গুলি খুব ভালোভাবে এক্সপ্লেন করেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মিডিয়ার লোকজন আমাদের সাথে আমাদের সম্পর্কে খোঁজ খবর রাখে এবং এই বিষয়গুলি প্রতিনিয়ত তারা আপডেট থাকে। তো এখানে সাথে আমি একটু খালি এড করব যে আমরা এই মুহূর্তে গত 1 মাস 2 মাস যাবত আমরা কিন্তু প্রস্তুতি নিচ্ছিলাম আমাদের নেক্সট সিজনের অর্ডারগুলি ক্যাচ করার জন্য, বায়ারদের সাথে নেগোশিয়েট হচ্ছিল। এবং কিছু কিছু অর্ডার শিট কিন্তু পিও শিট আমাদের হাতে আসা শুরু করেছিল। এর মধ্যে হঠাৎ কিন্তু এই লকডাউন সেকেন্ড ওয়েভ এই নিয়ে আবার মাথায় চলে আসছে বায়ারদের, ফলে তারা কিন্তু আবারও একটা অনিশ্চিতের মধ্যে পড়ে যাওয়ায় তারা কিন্তু স্থগিত করে দিয়েছে এই আগামী মানে যে অর্ডারগুলি প্লেসিং চলছিল, এটা আপাতত আবার স্থগিত হয়ে গিয়েছে। অর্থাৎ আগামী মাসগুলিতে যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, যে সময়টা আমাদের একেবারে পিক টাইম থাকে, সেই সময়টা আমরা খুব শঙ্কিত যে আমাদের হাতে পর্যাপ্ত কাজ থাকবে না। রিফাত যে কথাটা বলছিল যে এই গত 3 মাসের যে 1 কত % মাত্র নেগেটিভ, এটা মানে তুলনামূলকভাবে অবশ্যই এটা ভালো, মানে আরো খারাপ হওয়ার কথা ছিল। কিন্তু এখানে আমরা যদি বাস্তবতাটা দেখি, মূলত যে গতানুগতিক যে অর্ডারগুলি আমরা রপ্তানি করতাম, যে ধরনের আইটেম রপ্তানি করতাম, এগুলি কিন্তু আরো কমই হয়েছে। কিন্তু নতুন করে আমাদের সাথে এড হয়েছে গত কয়েক মাসে কোভিড সংক্রান্ত বিভিন্ন ধরনের আইটেম, যেমন ধরেন পিপিই, মাস্ক, এগুলি তো আছেই। এরপরে আছে মেডিকেল গাউন, যেটা আমরা আসলে কোনোদিনই এই ধরনের অর্ডার আমরা পাইনি, কিন্তু এই মেডিকেল গাউনের কিন্তু প্রচুর অর্ডার বাংলাদেশে আসছে। একটা স্পেশাল মানে ফাইবার ফেব্রিক্স, এটা নন ওভেন ফেব্রিক্স বলে এটাকে, হ্যাঁ হ্যাঁ, সেটা দিয়ে এটা তৈরি হচ্ছে। আবার আমাদের নিটেড ফেব্রিক্স এর মধ্যে একটা স্পেশাল কেমিক্যাল ইউজ করে ওই কোভিড প্রোটেক্টেড, অর্থাৎ যে কোনো রকমের এই ধরনের ভাইরাসকে প্রোটেক্ট করার মতো একটা নতুন ধরনের একটা কেমিক্যাল কিন্তু আমাদের এই ফেব্রিক্স ম্যানুফ্যাকচারিং এ এড করা হয়েছে। ফলে এই ধরনের জিনিসগুলোরও কিন্তু অর্ডার প্রচুর আসতেছে, যার ফলে ওই যেই মানে নেগেটিভটা আরো বড় আকারে হওয়ার কথা ছিল, ওইটাকে আমরা অনেকটা কাভারেজ দিতে পেরেছি। এটা আপনি যদি দেখেন, যেটা রিফায়েড যে কথাটা বললো 2007-08 যে সেই ওয়ার্ল্ড রেসিশন, বাংলাদেশের ইতিহাসে এইবারই কিন্তু আমরা এই বাংলাদেশের এই 35-40 বছরের যে গার্মেন্টস রপ্তানির যে ইতিহাস, তার মধ্যে এই বছরই প্রথম কিন্তু আমরা নেগেটিভে গিয়েছি। সেই 2007-08-ও কিন্তু সারা ওয়ার্ল্ড যেখানে নেগেটিভ ছিল, আমরা কিন্তু নেগেটিভই ছিলাম না ওই সময়। আমরা ওই বছর পার্টিকুলারলি সর্বনিম্ন গ্রোথ হয়েছিল +0.2%, তাও নেগেটিভ হয়নি, কিন্তু এই বছরই প্রথম নেগেটিভটা হয়েছে। তো এই পরিস্থিতিতে আগামী দিনগুলি তো এই নেগেটিভটা চলবে। আর আপনারা যে প্রতিবেদনটা শুরুতে দেখাচ্ছিলেন, যে খুব পারফেক্টলি প্রতিবেদনটা দেখানো হয়েছে, সেখানে যে ইনভেস্টমেন্টের কথাটা যেটা বলা হয়েছে, আহসান মনসুর সাহেব খুব সঠিকভাবেই জিনিসগুলিকে তুলে ধরেছেন যে এই যে আমাদের বিনিয়োগের পরিবেশ নাই, কেন নাই সেটার ব্যাখ্যাটা আসছি। তার আগে আমাদের ডিসিসির প্রেসিডেন্ট শামস যে কথাটা বলেছে, ওইটাও একেবারেই যথার্থ বলেছে। জি, এই বিষয়ে আপনার সাথে আমরা কথা বলবো। একটি ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে আমাদের। প্রিয় দর্শক, আমাদের নিতে হচ্ছে একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিট সংলাপ, দেখছেন নিউজ 24। কথা বলছিলাম রপ্তানিতে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে। শুরু করতে চাচ্ছি আমরা রেফায়েতুল্লাহ আপনার সাথে। করোনা নিয়ে কথা বলছি, দ্বিতীয় ঢেউ নিয়ে কথা বলছি, রপ্তানি নিয়ে কথা বলছি। এই মুহূর্তে একটু জানতে চাবো যে বাণিজ্য বৃদ্ধিতে আপনার পরামর্শ কি, আসলে কোন কোন খাতগুলোতে আমরা আরও বাণিজ্যর দিক দিয়ে এগিয়ে যেতে পারি, এই এক্সপোর্টের দিকটাতে যেন আমরা আরও ফোকাস করতে পারি, একটু আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি, যেটা আমরা সবসময় বলে থাকি যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং মার্কেট ডাইভার্সিফিকেশন,
প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের মধ্যে এখন আমরা করোনা রিলেটেড যেসব প্রোডাক্ট আছে সেগুলো এক্সপ্লোর করতে পারি। পিপিই, মাস্ক, তারপরে এক ধরনের বেডশিট আছে, হসপিটাল বেডশিট, এইগুলো আমরা এক্সপোর্ট করতে পারি। এটাকে বলা আইসোলেশন শীট বলা হয়, এক ধরনের হসপিটালে যে আইসোলেশন শীট, এটার প্রচুর ডিমান্ড তৈরি হয়েছে। আপনার এগুলো আমরা এক্সপ্লোর করতে পারি। এটা প্রোডাক্টের দিক থেকে গেল। আর আরেকটা হচ্ছে বাংলাদেশের যেসব গার্মেন্ট আমরা এক্সপোর্ট করি, এটার 80% হচ্ছে কটন ফাইবার থেকে তৈরি করা। পৃথিবীতে কটন ফাইবারের প্রোডাক্টের চাহিদা দিন দিন কমে যাচ্ছে। এখন হচ্ছে এক ধরনের ব্লেন্ডিং ফাইবার, যেটা অন্য অন্য ফাইবার থেকে তৈরি করা হয়, ম্যানমেড ফাইবার যেটাকে বলা হয়। আমার মনে হয় সেদিকে আমাদের যাওয়া উচিত, কারণ এটার ডিমান্ড বেড়েছে। আপনি যদি খেয়াল করেন, পৃথিবীতে এখন ফ্যাশনের চেঞ্জ আসছে। আগে মানুষ ফর্মাল ড্রেস পরে অফিস যেত, এখন ক্যাজুয়াল ড্রেস পরে যায়। তো ওই মার্কেটগুলো আমাদেরকে ধরতে হবে, প্রোডাক্টগুলোকে চিহ্নিত করতে হবে, তারপর আমাদেরকে এগুলো এক্সপোর্ট করতে হবে। আর আরেকটা হচ্ছে যে ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে আমি একটা কথা বলি, আপনি দেখবেন যে জার্সির মার্কেট, এটাকে আমরা শুধু খেলার মাঠের পোশাক হিসেবে চিহ্নিত করি, অ্যাকচুয়ালি নো। এখন দেখবেন যে অনেকে এই জাস্ট স্পোর্টস ওয়্যার আইটেম পরে অফিসেও যায়। মানে এটা একটা এখন বলা যায় যে ক্যাজুয়াল গার্মেন্ট আইটেমের মধ্যে এখন এটা মানে ফ্যাশন আইটেমে পরিণত হয়েছে। এই ছোট 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 জিনিসগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং এইগুলোর প্রতি আমাদের নজর দিতে হবে। আর মার্কেট ডাইভার্সিফিকেশনের কথা যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এশিয়ান মার্কেট ইজ আওয়ার নেক্সট প্রমিজিং মার্কেট। এশিয়াতে জাপান আছে, জাপান আমাদের $1 বিলিয়ন উপরে এক্সপোর্ট হয়, যেটা এশিয়াতে একমাত্র দেশ যেখানে আমরা $1 বিলিয়ন উপরে এক্সপোর্ট করি। সিমিলারলি আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে আমাদের প্রচুর এক্সপোর্টের সুযোগ আছে, যদিও অনেক ট্রেড ব্যারিয়ার আছে, এগুলো রিমুভ করতে হবে। তারপর চায়না ইটসেলফ ইজ এ ভেরি বিগ মার্কেট ফর আস। চায়নাতে $700 বিলিয়ন মার্কেট, $350 বিলিয়ন হচ্ছে ডোমেস্টিক মার্কেট, আর $350 বিলিয়ন হচ্ছে এক্সপোর্ট মার্কেট। সো এখানে কিন্তু আমরা বিশাল একটা মার্কেট ধরতে পারি। এটা গেল হলো আমাদের গার্মেন্টের এক্সপোর্টের কথা। এখন আসেন অন্যান্য প্রোডাক্ট। আমাদের দেশে কিন্তু একটা রেভুলেশন তৈরি হয়ে গেছে, আপনারা হয়তো খেয়াল করেন বা করেন নাই, সেটা হচ্ছে যে প্রসেসড ফুড ইন্ডাস্ট্রি। এখন দেখবেন আমাদের এখানে আরবানাইজেশনের ফলে আমরা অনেকে প্রসেসড ফুড খাইতে পছন্দ করি, যেটা আগে বাসায় তৈরি করা হতো, এখন দেখা গেছে যে এটা আমরা দোকান থেকে কিনে খাই। ইন্ডাস্ট্রি তৈরি হলো ফ্রোজেন ফুড, হ্যাঁ রাইট, সেইটা কিন্তু একটা বিশাল মার্কেট সাইজ আছে পৃথিবীতে, বিলিয়ন ডলারের মার্কেট। আর আমরা ফার্মাসিউটিক্যালস এর কথা তো আমরা সবসময় বলি, আমরা প্রায় 150টা দেশের অধিক দেশে কিন্তু আমাদের এই ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট এক্সপোর্ট করি। আমরা লোকাল দেশে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো আছে, সেটা 98% ডিমান্ড ফুলফিল করে। চিন্তা করেন আমাদের এখানে কত বিশাল অর্জন। আর সেক্ষেত্রে আমরা এলডিসি হিসেবে WTO ট্রিপস যে এগ্রিমেন্ট, সেইটা 2033 সনের জানুয়ারির 1 তারিখ পর্যন্ত আমরা এই পাবো, মানে এটা ডিউটি ফ্রি বা একটা ফ্যাসিলিটিস, প্যাটেন্ট রাইট আমাদের ওয়াজিজ হাসান শাহ, আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম যে আমি ফিরে আসবো আপনার কাছে। আলোচনা একটু জানতে চাচ্ছিলাম যে উনি যে বিষয়গুলো বললো, এগুলো আসলে বিভিন্ন মার্কেট ডাইভার্সিফিকেশনে উনি কথা বলছিলেন, তার সাথে সাথে একটু জানাবেন যে আসলে আপনার পরামর্শ কি, আমরা কিভাবে রপ্তানি আরো বাকি সেক্টরগুলোতে একটু বৃদ্ধি করতে পারি? আমাদের সাইড থেকে যা করার, মানে অবশ্যই আমাদের বিনিয়োগ বাড়াতে হবে বিভিন্ন সেক্টরে, এবং যেটা দুর্ভাগ্যজনক যে আমাদের কিন্তু যে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট, সেটা আসানোর গতিতে কিন্তু বাড়ছিল না। এখন করোনার পরিস্থিতি এসে পরিস্থিতিটা আরেকটু নড়বড়ে হয়ে গেছে। দিস হ্যাজ টু টার্ন অ্যারাউন্ড, এবং এখানে অবশ্যই আমাদের যারা লোকাল এন্টারপ্রেনিউর আছেন, দে হ্যাভ টু গিভ দ্য লিড। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনি যদি পাশাপাশি দেখেন, আমরা গত কয়েক বছরে যে সিদ্ধান্তগুলো নিতে পারতাম, হয়তো অনেক ক্ষেত্রে আমরা সুযোগগুলো নেইনি, কাজে লাগাইনি। স্যামসাং কিন্তু একটা সময় আমাদের দেশে এসে 500টা প্লট চেয়েছিল, আমরা দেইনি। স্যামসাং মানে এটা বোর্ড অফ ইনভেস্টমেন্ট থাকাকালীন সময়, এখন তো বিডা হয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। সো হোয়াট ডিড স্যামসাং ডু? দে ওয়েন্ট টু ভিয়েতনাম, এবং ভিয়েতনামে তারা বোধহয় 4টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করেছে। ভিয়েতনামের সাথে আমরা সবসময় বলি ভিয়েতনাম ইজ আর মেইন কম্পিটিটর নাও ইন R&D এক্সপোর্টস। কে সেকেন্ড এবং কে থার্ড হবে পৃথিবীতে? আমরা এখনো সেকেন্ড,
কিন্তু আপনি যদি ভিয়েতনামের এক্সপোর্ট বাস্কেট দেখেন, দে হ্যাভ $200 billion প্লাস এক্সপোর্টস। ইলেকট্রনিক্স ইজ ওয়ান অফ দেয়ার লার্জ এক্সপোর্টস। আমাদের এই সেক্টরগুলো ডেভেলপ করতে হবে। আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টরে প্রচুর সুযোগ আছে। রিফাত ভাই যে কথাটা বললেন আমি সম্পূর্ণ একমত। আমাদের স্বাধীনতার পরপর কিন্তু আমাদের অধিকাংশ ওষুধ আমদানি করতে হতো। আমরা এখন লোকাল মার্কেটে 98% মানে লোকালি আমরা প্রডিউস করি ফার্মাসিউটিক্যালস, এবং এর মধ্যে আমরা দেখেছি যে রেমডেসিভির বেক্সিমকো ফার্মা এক্সপোর্ট করেছে অলরেডি অনেকগুলো দেশে। যদি এখন বলা হচ্ছে রেমডেসিভির ইজ নট very important in corona, but there is an enormous scope for exporting pharmaceutical products এবং অনেক আফ্রিকান দেশে আমরা এক্সপোর্ট করছি। ইইউ এবং ইউএসএ তে যেটা হয় এফডিএ অ্যাপ্রুভাল লাগে বলে ইটস আ লিটল মোর কাম্বারসাম, ওখানে একটু সমস্যা দাঁড়ায়। ফিরে আসছি আপনার কাছে, একটু মোহাম্মদ হাতেম আপনার সাথে কথা বলবো। ওনারা যে বিষয়টা নিয়ে কথা বলছিলেন ওই ব্যাপারেও একটু জানবো আপনার কাছে, এবং তার সাথে সাথে জানতে চাবো এই ক্ষেত্রে আসলে কোনো উন্নতি নেই কেন? কারণ অনেকগুলো ডাইভার্সিফিকেশন আছে আমরা যতটুকু জানি, কিন্তু এইভাবে উন্নতি দেখা যাচ্ছে না, একটু জানাবেন কেন? ধন্যবাদ। আমার এই ভাইজান যে লাস্ট যে কথাগুলি বললেন, দেখেন খুব মানে প্র্যাকটিক্যাল জিনিসগুলি কিন্তু তিনি তুলে ধরলেন। স্যামসাং এর কথা তিনি তুলে ধরলেন। আমি সম্ভবত 2012 কি 12 বা 13-তে ভিয়েতনামে গেলাম। তো এই স্যামসাংকে বাংলাদেশে যিনি নিয়ে আসছিলেন তিনি আমাদেরকে ভিয়েতনামে নিয়ে গেলেন, নিয়ে উনি দেখালেন স্যামসাং, এবং সেখানে আমি ভিয়েতনামে বাংলাদেশ অ্যাম্বাসেডারের সাথেও দেখা করলাম। উনিও খুব আক্ষেপ করে বললেন এই স্যামসাং বাংলাদেশে জায়গা চেয়েছিল ওখানে ইন্ডাস্ট্রি করার জন্য। এটা আমি এর আগে আপনাদের টকশোতে আমি বলেছিলাম যে এই স্যামসাংকে তখন তাদেরকে এখানে জায়গা দেওয়া হয়নি। আজকে $50 বিলিয়ন রপ্তানি ভিয়েতনাম থেকে শুধু স্যামসাং এ। তাহলে এই সুযোগটা কিন্তু আমরা হাতছাড়া করছি। এই যে রিফাত যে বললো যে আপনার এই ডাইভার্সিফাইড এক্সপোর্টকে আমাদের ডাইভার্সিফাই করতে হবে, তো আমরা ভ্যারাইটিজে কিন্তু যেতে পারতাম, আমরা সেই সুযোগগুলি হাতছাড়া করেছি। আমরা এখন যেটা চায়নার কথা বললো, জাপানের মার্কেটের কথা বললো, এটা কিন্তু বিশেষ করে চায়না একটা বিশাল মার্কেট। কিন্তু চায়না এই গার্মেন্টস এক্সপোর্ট কিন্তু চায়না এতদিন সারা বিশ্বে সর্বোচ্চ লেভেলেই ছিল, বাট তারা কিন্তু আস্তে আস্তে এই কম দামি গার্মেন্টস এই প্রোডাক্ট থেকে তারা কিন্তু সরে যাচ্ছে, এটা আমরা সবাই জানি। তো ফলে তাদের তাহলে নিজের ডোমেস্টিক মার্কেটের যে কনজাম্পশন এটা ফুলফিল করবে কি, সেখানে আমাদেরকে যেতে হবে। তাহলে সেখানে গেলে আপনি দেখেন এই করোনার মধ্যেও কিন্তু চায়নাতে আমাদের এক্সপোর্ট গ্রোথ কিন্তু অনেক বেশি, অর্থাৎ চায়নাতে আমাদের এক্সপোর্ট কিন্তু চলছে এবং বাড়ছে, ডে বাই ডে বাড়ছে, এটা আরো বাড়বে, আরো বাড়ার সুযোগ আছে। তো এখন এই সুযোগগুলি কেন আমরা হাতছাড়া করছি? হাতছাড়া করছি বিভিন্ন কারণে। কারণ হচ্ছে যে আমরা যেটা ওই ইনভেস্টমেন্টের যে প্রশ্নটা আবারও ঘুরে ফিরে আসে। আমি একটা উদাহরণ যদি দেই, আমার একটা ইউনিট, একটা মাঝারি আকারের একটা ইউনিটে শুধু আমার যে প্রোডাক্টগুলি আয়রন করার জন্য ওখানে একটা আমার বয়লার লাগে, সেই বয়লারে 500 কেজি থেকে 1000 কেজির মতো একটা কনজাম্পশন আমার গ্যাসের আছে। এই 1 বছর হয়েছে আমার, আমি তিতাসের কাছে আবেদন করেছি, আমি নিজে তিতাসের এমডিকে ফোন করে অনুরোধ করেছি, আমাদের এই যে মোহাম্মদ হোসেন ভাই পাওয়ার সেলের ডিজি, ওনাকে বলেছি, উনি বলেছেন, তারপরেও 1 বছর হয়েছে আমি কিন্তু কানেকশনটা পাই। এই বিষয় নিয়ে আপনার সাথে আমরা আবার কথা বলছি, যেতে হচ্ছে আরো একটি ছোট্ট বিরতিতে। প্রিয় দর্শক, নিউজ 24 এর সাথেই থাকবেন, যেতে হচ্ছে আরেকটি ছোট্ট বিরতিতে। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্টস বিচ সংলাপে। আমি শারমিনা ওয়াহিদ আছি, আপনাদের সাথে কথা বলছিলাম রপ্তানিতে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে। শুরু করতে চাচ্ছি মোহাম্মদ হাতেম আপনার সাথে, যেটা নিয়ে যে বিষয়ে আমরা কথা বলছিলাম ওটা নিয়ে একটু আলোচনা করব। যে বলা হচ্ছে কিছু শিল্প রপ্তানিতে সম্ভাবনাময়, যেরকম আমাদের জুতার শিল্প ধরি, চামড়ার শিল্প ধরি, তার সাথে সাথে ওষুধ, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম। কিন্তু দেখা যাচ্ছে ওষুধ শিল্প কিন্তু রপ্তানিতে মাত্র 0.2%। তাহলে কিভাবে এই দিকগুলোকে আমরা সম্ভাবনাময় বলে থাকি? না, অবশ্যই ওষুধ শিল্পে কিন্তু সম্ভাবনা কিন্তু প্রচুর। এটাকে এগিয়ে নেবার ক্ষেত্রে কিছু ব্যারিয়ার আছে, আমরা যেটা জানি। এর আগে আমরা যখন ল্যাটিন আমেরিকায় গেলাম, সেখানেও আমরা এগুলি নিয়ে আলোচনা করছিলাম। একটা ডেলিগেশন, তৎকালীন বাণিজ্য সচিব মাহবুব আহমেদের নেতৃত্বে আমরা ল্যাটিন আমেরিকার বেশ কিছু দেশে ভিজিটে গিয়েছিলাম। সেখানে আমাদের মেডিসিন রপ্তানি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং একটা বিশাল বাজার কিন্তু সেখানে রয়েছে। সেখানে এই মেডিসিন গুলি রপ্তানি করতে হলে ওখানে আবার একটা এনলিস্টেড করতে হয়, ওখানকার কি কি এগুলি করে একটা প্রসিডিউরে যেতে হয়। তো এগুলি আমরা করে নিতে পারলে আমাদের কিন্তু বাজার কিন্তু আছে, এবং মেডিসিন, বাংলাদেশের মেডিসিন কিন্তু বিশ্বমানের মেডিসিন কিন্তু তৈরি হয়।
এটার একটা ভালো সুযোগ কিন্তু আছে। এছাড়াও অন্যান্য অনেক সুযোগ কিন্তু আমাদের রয়েছে, যেই আলোচনায় আমি তখন ছিলাম, যে আমাদের আসলে এই মানে ডাইভার্সিফাইড মানে যে আইটেমে যদি আমাদের যেতে হয়, তাহলে আমাদের কিন্তু এখানে ইনভেস্টমেন্ট লাগবে, সেই মানে ঘুরে ফিরে ইনভেস্টমেন্টই যেতে হয়। আপনি দেখেন এখনো আজকে মানে আমাদের রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে প্রায় 35-40 বছর। এই ওভেনের আরো প্রায় 10 বছর পরে গিয়ে নিট রপ্তানি আমরা শুরু করি। সেই নিট কিন্তু এখন 85% ভ্যালু এডিশন আমরা করতেছি। অর্থাৎ ওভেন যেখানে এখনো 70% ইম্পোর্ট বেস, সেখানে নিট কিন্তু অনেক পরে শুরু করে কিন্তু 15% অনেক গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আমাদেরকে আপনি দিলেন। একটু রেফায়েতুল্লাহ, আপনার সাথে কথা বলতে চাচ্ছি, অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। এই জায়গাটা একটু শেষ করে নিই। তাহলে কেন এই জায়গাটা আমরা এগোতে পারছি না ওভেনের? কারণ হচ্ছে ইনভেস্টমেন্ট। এটা হিউজ ইনভেস্টমেন্ট লাগে, যে ইনভেস্টমেন্ট বাংলাদেশের কোন ব্যাংক থেকে 9%, 10% ইন্টারেস্টে নিয়ে এই ধরনের এত বড় ইনভেস্টমেন্ট কোনোদিন মানে সার্ভাইভ করতে পারবে না। যার কারণে ওই যে ঘুরে ফিরে আমাদেরকে আসতে হয় বিদেশি ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট 1 থেকে 3% ইন্টারেস্টে তারা টাকা পায়। সেই টাকা এনে যদি তাদেরকে এনকারেজ করে বিনিয়োগের পরিবেশ তৈরি করে দেওয়া যায়, তাহলে কিন্তু এখানে ইনভেস্টমেন্ট হবে। তাহলে আমরা ডাইভার্সিফাইড প্রোডাক্ট বলেন, এক্সপোর্ট বলেন, সবই আমরা করতে পারি। জি, ধন্যবাদ। ধন্যবাদ রেফায়েতুল্লাহ, আমাদের দর্শকদের উদ্দেশ্যে। জি, ধন্যবাদ আপনাকে। ফার্মাসিউটিক্যালস এক্সপোর্টের ক্ষেত্রে কতগুলো মানে বাধা না, ঠিক আমাদের কিছু কাজ করতে হবে। যেমন ফার্মাসিউটিক্যালস যেহেতু এটা মানুষের জীবন মরণের সাথে সম্পর্কিত একটা প্রোডাক্ট, সেই ক্ষেত্রে সার্টিফিকেশন এন্ড স্ট্যান্ডার্ডের ব্যাপার আছে। অবশ্যই বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সার্টিফিকেশন এবং স্ট্যান্ডার্ড আছে, ইউএসএ তে এক ধরনের, এবং বিভিন্ন ঔষধের মান বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড ভেরি করে, সেইগুলোকে আমাদের কাজ করতে হবে। কিন্তু এটা একটা বিশাল সম্ভাবনাময় খাত, এটা নো ডাউট। আর লেদার অ্যান্ড লেদার গুডস সম্পর্কে যেটা বললেন, আমরা কিন্তু এই লেদার অ্যান্ড লেদার গুডস বাংলাদেশের সেকেন্ড হাইয়েস্ট এক্সপোর্ট আইটেম। আমাদের সামান্য কিছু কাজের জন্য আমরা বিলিয়ন বিলিয়ন ডলার এক্সপোর্ট থেকে বঞ্চিত হচ্ছে। যেমন আমাদের যে এলডব্লিউজি সার্টিফিকেশন, লেদার ওয়ার্কিং গ্রুপ সার্টিফিকেশন। জি, অনেক ধন্যবাদ। আমাদের সম্মানিত অতিথিদের অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিট সংলাপ এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।